আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। যুদ্ধে রাশিয়ার বিপক্ষে ইউক্রেন যখন বাস্তবিক অর্থেই কিছুটা ভালো করতে শুরু করেছে, তখন ইউক্রেনের ভেতরে ব্যাপক অরাজকতা, অসন্তোষ, আন্দোলন তৈরি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই আন্দোলন দমনের জন্য প্রাণপণ চেষ্টা করছেন। তিনি কি সে আন্দোলন দমাতে পারবেন? ইউক্রেনের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? তারা কি নিজেদের গৃহদাহ নিয়ে আরো নাজুক অবস্থায় পড়ে যাবে, নাকি সত্যিকার অর্থেই একটা শক্ত অবস্থান করে রাশিয়ার বিপক্ষে নিজেদের অবস্থান জোরালো করতে পারবে? সবচেয়ে বড় কথা, রাশিয়ার সঙ্গে লড়াই করতে গিয়ে ইউক্রেনের ভেতরে যে অসন্তোষ, বিক্ষোভ, উত্তাল জনরোষ তৈরি হয়েছে, তা কিভাবে জেলেনস্কি মিটমাট করবেন, তাই আলোচনা করব এই কন্টেন্টে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। একটা উদ্যোগ জেলেনস্কি নিয়েছেন, সেটা হলো যে আন্দোলনের হুমকির মুখে, মানে আলটিমেটামের মুখে, তিনি তার যেই সেনাবাহিনী প্রধান আলেকজান্ডার সিরস্কি, তাকে তিনি বরখাস্ত করেছেন। তাহলে সে দেশের সেনাবাহিনী প্রধান বরখাস্ত হলেন, সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী বরখাস্ত হলেন, সে দেশের প্রধানমন্ত্রী বরখাস্ত হলেন, মানে পদত্যাগ করলেন, বদল হলেন। অর্থাৎ জেলেনস্কি তার পুরো সরকারটাকেই বদলে ফেলছে। এবং শুক্রবার থেকে ওই যে প্রতিরক্ষা মন্ত্রী, তাকে পুনরায় নিজের পদে ফেরত নিয়ে আসার দাবিতে মানুষের আন্দোলন সেখানে চলবে। একটা বড় প্রশ্ন এখানে আসে, সেটা হলো যে মানুষ কেন ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে গেল? মানুষ বিক্ষুব্ধ হতে পারে, আলোচনা সমালোচনা করতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতে পারে, জেলেনস্কি নিয়ে নানান কিছু বলতে পারে। কিন্তু এখন তো যুদ্ধ চলছে রাশিয়ার বিরুদ্ধে। একটা দেশে যখন যুদ্ধ চলে, তখন তো সেখানে সে দেশের ভেতরে যুদ্ধরত মানুষগুলোর ভিতরে একটা ইউনিটি থাকে। সেই ইউনিটি কেন নাই? কি হারিয়েছে ইউক্রেনের মানুষ? সে বিষয়টি আলোচনা করি। যে প্রতিরক্ষা মন্ত্রী জানুয়ারিতে জয়েন করেছিলেন, মিখাইলো ফেদরোভ, তিনি বয়সে নতুন, তার চিন্তাভাবনা নতুন। তিনি মনে করেন যে যুদ্ধে নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে, এবং তিনি রাশিয়ার বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে ড্রোন ইন্ট্রোডিউস করেছেন, মানে ড্রোন দিয়ে তিনি লড়াই করার পক্ষে। তাতে করে কি হয়? তাতে করে হয় যে রাশিয়ার ভিতরে তারা আঘাত করতে পারে। রাশিয়ার তেল স্থাপনায় তারা আঘাত করেছে এবং রাশিয়ার ভিতরে পেট্রোলের সংকট তৈরি করে দিয়েছে, যেটা পুতিন স্বীকারও করেছেন তার এক বিরল ভাষণে, যে তাদের বিভিন্ন জায়গায় পেট্রোলের অভাব আছে। এখন পেট্রোলের অভাব হলে অবশ্য রাশিয়ার সেনাবাহিনীর কিছু যায় আসে না। রাশিয়ার সেনাবাহিনী ডিজেল দিয়ে চলে, এটি আপনারা জানেন। এখন এই ৫ বছরের যুদ্ধের এই সময়টিতে সাধারণ মানুষের তো ভেতরে হতাশা তৈরি হয়েছে। অনেক মানুষ ইউক্রেন ছেড়ে চলেও গেছে। যারা আছে তাদের কাছে এই মিখাইলো ফেদরভ একটা আশার প্রতীক হয়ে উঠেছিলেন, যে তিনি যুদ্ধে ভালো করছেন। তার কর্মকাণ্ডকে ঘিরে সেদেশের মানুষের মনে আশা জেগে উঠেছিল যে রাশিয়ার বিরুদ্ধে এই লোকটাই হয়তো একটা কিছু করতে পারবে। জেলেনস্কি যখন তাকে বরখাস্ত করলেন, তখন আসলে ইউক্রেনের সেই জনগণ যারা এই ফেদরভের উপর আস্থা রেখেছিল, তাদের সেই আশা ভঙ্গ হয়েছে, আস্থা নষ্ট হয়েছে। জেলেনস্কি যেহেতু সে দেশের মানুষের একটা অংশের আশা বরখাস্ত করে দিয়েছেন, ভরসাটাকে নষ্ট করে দিয়েছেন, তাই সে দেশের মানুষ রাস্তায় নেমে গেছে। এখন প্রশ্ন হলো যে এই যারা আন্দোলন করছিল, তাদের তো দাবি ছিল দুটি। একটা হলো যে তাদের সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়া, সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং মিখাইলো ফেদরভকে ফিরিয়ে আনা, কিন্তু মিখাইলো ফেদরভকে এখনো ফিরিয়ে আনা হয়নি। তাহলে কি আন্দোলন চলবে, নাকি আন্দোলন থেমে যাবে? অনেকে বলছেন যে আন্দোলনের হয়তো মাত্রা কমে আসবে, তীব্রতা কমে আসবে, কিন্তু আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না ফেদরভ তার পদে ফেরত আসে, ততক্ষণ পর্যন্ত কিছু মানুষ আন্দোলন করবে। ওই যে তারা তো হোপ, আশা হারিয়েছে, তারা আবার আশা ফিরে পেতে চাইবে। ফেদরভ কি চান? তিনি চান আবারও তিনি প্রতিরক্ষা মন্ত্রীর পদেই এসে বসতে চান, ওই চেয়ারে, যে চেয়ার থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। জেলেনস্কি কি চান? জেলেনস্কি চান তাকে জাতীয় নিরাপত্তা পরিষদে গুরুত্বপূর্ণ একটা আহ জায়গা দিতে। এই ফেদরভ ভদ্রলোক আইটিতে খুব ভালো। তাকে তিনি এই আইটি বিষয়ক উপপ্রধানমন্ত্রী পর্যন্ত করতে চান জেলেনস্কি। উপপ্রধানমন্ত্রী, ডেপুটি প্রাইম মিনিস্টার। কিন্তু ফেদরভ তাতে সম্মত নয়। তাকে ফিরতে হবে তার আগের পদেই, এবং এটি এখনো পর্যন্ত জেলেনস্কি তাতে রাজি নয়। সুতরাং সংকট সেখানে রয়েই গেছে। এখন রইল যে সেনাবাহিনী প্রধান আলেকজান্ডার সিরস্কি, তাকে যে বহিষ্কার করা হলো বা বরখাস্ত করা হলো, তার ব্যাপারে কিছু বলি। তিনিও যে একেবারে হেলাফেলা তা নয়।
তিনিও কিন্তু ইউক্রেনের জাতীয় বীরের মর্যাদা পেয়েছিলেন 2022 সালে যখন রাশিয়া অ্যাটাক করেছে, তিনি যখন প্রতিরোধ গড়ে তুলেছেন সেই সময় জাতীয় বীর তিনি হয়ে উঠেছিলেন। বলা হয়ে থাকে যে তিনি সোভিয়েত আমলের সেনাবাহিনীতে ট্রেন্ড, তিনি সোভিয়েত আদলে তার বাহিনীকে পরিচালনা করেন। আর ফেদরভ যে প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিল, তিনি সংস্কার করতে চান, আধুনিক বিষয়গুলোকে সন্নিবেশিত করতে চান। ফলে তাদের ভেতরে এক ধরনের ক্ল্যাশ ছিল, দ্বন্দ্ব ছিল। এবং এই বরখাস্তের ঘটনার ভেতর দিয়ে সেই দ্বন্দ্বটাই বিস্ফোরিত হয়েছে। যেটি চাপা ছিল সেটি বাইরে চলে এসেছে, আগ্নেয়গিরির লাভার মতো। এখন জেলেনস্কি বলেছিলেন যে তাদের ভেতরে দ্বন্দ্ব এতটাই প্রকট যে তারা আসলে এক রুমে বসতে পর্যন্ত চাইতো না। তো একটা দেশ যখন যুদ্ধে থাকে, সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী, সে দেশের সেনাপ্রধান দুজন একসঙ্গে এক রুমে বসে না, তাহলে একটা সরকার কিভাবে পরিচালিত হয়? বিশেষ করে রাশিয়ার মতো একটা দেশের বিপক্ষে যখন যুদ্ধ চলতে থাকে। সুতরাং একটা পিওর, একটা হার্ড, কঠিন একটা বাস্তবতার ভিতর দিয়ে জেলেনস্কিকে যেতে হয়েছে এবং এখনো তাকে যেতে হচ্ছে। তাহলে এই যে জাতীয় বীর সিরস্কি, তিনি কেন জনপ্রিয়তা হারালেন? কারণ তার অধীনে আছে এমন একটা সেনা দলের বেশ কিছু সদস্য মারা গিয়েছিল এবং তার শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গিয়েছিল, মানে যারা মারা গেছে তাদের শরীরে। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে যখন খবরগুলো প্রকাশ হলো, তখন থেকে সিরস্কির জনপ্রিয়তা কমতে থাকে এবং মানুষের মনে এক ধরনের হতাশা তৈরি হয় যে এটা কি, তার টিমের ভিতরে কেন এরকম অভিযোগ উঠবে এরকম একটা লোকের টিমের ভেতরে। এখন আলেকজান্ডার সেরেস্কিকে সরিয়ে দেওয়ার পর যাকে নতুন সেনাপ্রধান করা হচ্ছে, তিনিও আরেক জাতীয় বীর। কারণ তিনি রাশিয়ান ব্যারিকেড ভেঙে বিপুল বিক্রমে সাজোয়া যান নিয়ে ঢুকে পড়েছিলেন সামনে ফ্রন্ট লাইনে। তার এই ভিডিও ভাইরাল হয়েছিল ইউক্রেনে। যুদ্ধের বীর, জাতীয় বীর সেখানে হয়ে উঠেছিল। এবং এখন যখন তাকে সেনাবাহিনী প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে, তখন সেদেশে ইনস্টাগ্রামে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেদেশে মানুষ এই ভিডিও ব্যাপকভাবে প্রচার করছে, শেয়ার করছে, উদযাপন করছে, কিন্তু সবাই নয়। বলা হয়ে থাকে যে ফেদরভের ভাব শিষ্য এই নতুন যে সেনাপ্রধান হয়েছে, তারা একই পেজের, একই মতাদর্শের লোক, মানে একই গ্রুপের। কিন্তু তারপরেও ফেদরভ তো টিমের বাইরে রয়েছে। এই ভদ্রলোক সেনাপ্রধান হওয়ার পরেও সংকট যে দূরীভূত হয়ে যাবে এরকম কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে জেলেনস্কি যদি তার নিজের দেশ শান্ত করতে না পারেন, তাহলে তিনি রাশিয়ার বিরুদ্ধে কিভাবে লড়বেন? আবার ধরুন, এই যে লড়াইয়ে কি পলিসি নেওয়া হবে, কি অস্ত্র ব্যবহার করা হবে, কিভাবে রাশিয়াকে কুপোকাত করা হবে, এসব বিষয় নিয়েই কিন্তু বিরোধ তৈরি হয়েছিল। এটি খুব স্পষ্ট করে দেয় যে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনের আসলে ঐক্যবদ্ধ, মানে একমত হয়ে একটা ইউনাইটেড পরিকল্পনা নাই। যদিও ইউক্রেন আহ, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বা ইউরোপের সহযোগিতায়, ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায়, ন্যাটোর সহযোগিতায় এই লড়াই চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে, বলা হয়ে থাকে। কিন্তু তারপরেও তো একটা দেশ হিসেবে ইউক্রেনের কি একটা পলিসি থাকবে না? কিন্তু সেই পলিসি এখন দেখা যাচ্ছে না। সুতরাং রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা ভেরি ক্রুশিয়াল মোমেন্ট এই মুহূর্তে চলছে, যখন এর প্রভাব কিংবা যে কোনো কারণেই হোক না কেন, রাশিয়া কিন্তু রণক্ষেত্রে একটা অগ্রাধিকার, একটা হায়ারার্কি, প্রাধান্য বিস্তার করেই চলেছে। তাহলে এখন প্রশ্ন ওঠে যে জেলেনস্কির জন্য সামনের দিনগুলোতে কি হতে যাচ্ছে? ইউক্রেন কি শান্ত হবে? যদি ইউক্রেন শান্ত হয়, তাহলে তো আবার রাশিয়ার আক্রমণ জোরদার হয়ে যায়, সেই আক্রমণে আবার অশান্ত হয়ে ওঠে। পরিস্থিতি সত্যি জটিল এবং কখনো কখনো কোনো কোনো জায়গাতে অমানবিকও। আবার এরকম একটা অমানবিক, কঠিন, কঠোর জাতীয় ক্রান্তির একটা মোমেন্টে আবার গ্রুপিং সেই দেশে অদ্ভুত, তাই নয় কি? আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের বলুন এই ভিডিওটি দেখতে, সাবস্ক্রাইব করুন এবং ভূ রাজনীতির জটিল জটিল বিষয়গুলো খুব সহজে বোঝার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।